বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ডক্টর শাহ আহসান হাবিব। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর হাবিব, বিশেষভাবে আপনাকে স্বাগত। আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রা, সেই জন্যে দেশের রাজনীতি বা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ঠিকঠাক করবার জন্যে নির্বাচন সামনে, কিন্তু অর্থনীতি ঠিকঠাক করবার জন্য সামনে কি আছে বা এখনকার হালচাল কি, ডক্টর মোহাম্মদ মজিদ যদি বলেন। ধন্যবাদ। অর্থনীতি আর রাজনীতি বা নির্বাচন অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এই জন্যেই যে আপনি যদি অর্থনীতিকে ঠিক না করেন বা ঠিক না থাকে, তাহলে আপনি যতই খুব কুশীলব দিয়ে একটা কিছু করবার চেষ্টা করবেন, সেটা হবে না। অর্থনীতির দিকে লক্ষ্য রাখতেই হবে। দুঃখের বিষয় বা বিষয়টা বিশেষভাবে লক্ষণীয় যে অর্থনীতিকে, ভাঙা অর্থনীতিকে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরকে, যে ব্যাংকিং সেক্টর বাংলাদেশের হৃৎপিণ্ড বলা যেতে পারে, অর্থনীতির হৃৎপিণ্ড, পুঁজি সরবরাহের অন্যতম উৎস বা ইত্যাদি, সেটাকে ঠিক সেইভাবে সুস্থ করবার বা উপস্থিত ব্যবস্থা মনে হচ্ছে যে খুব বেশি কার্যকর কিছু হয়নি। আচ্ছা, ঠিক এইরকম একটা অবস্থায় থেকে ভঙ্গুর একটা অর্থনীতি, তাকে নির্বাচন পরবর্তীকালে সেটাকে সুস্থ অবস্থায় টেনে তোলা, এই সময়ে যদি না করা পারা যেয়ে থাকে, এটা কিন্তু একটা নিরপেক্ষ সময়। এখানে কারোর প্রতি কারোর থাকার কথা না বা বিষয় না। যে কোনো একটা পদক্ষেপ নিলে সে নেওয়ার যথেষ্ট স্কোপ আছে বা ছিল। কিন্তু যখন এটাকে আপনি একটি অন্য প্রেক্ষাপটে নিয়ে যাবেন, তখন তো হবে না। যেমন আমরা অন্যভাবেই বলতেছিলাম সেদিন, কয়েকদিন আগেই ইফতেখার সাহেব, তিনি ওই টিআইবির দুর্নীতির উপরে বক্তব্য দিচ্ছিলেন এশিয়াটিক সোসাইটিতে। কথা হচ্ছে যে দুর্নীতির উপরে সব ঠিক আছে, কিন্তু ওই দুর্নীতিকে যিনি নিয়ন্ত্রণ করবেন বা যিনি করবেন, তিনি নিজেই যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যান বা থাকেন, তো তাহলে তো এটা হবে না। আমরা যেমন বলি যে আমাদের রেভিনিউ আর্নিংয়ের একটা ভালো সুবাতার আসা দরকার, এর জন্য আইন কানুন দরকার। আইন কানুন যিনি পাশ করছেন, তিনি যদি আইন কানুন পাশ করার ব্যাপারে যদি সতর্ক সচেতন না হন, তো তাহলে তো জিনিসটা হবে না। যেমন একজন সংসদ সদস্য, সরাসরি বলি, তিনিও তো একজন করদাতা। তো তিনি যদি তার কর দেওয়ার ব্যাপারে যদি যথা সতর্ক সচেতনতা না থাকেন, তাহলে অন্যরা কিভাবে আইন কানুন করে তাকে করা যাবে। তো সেজন্য আমি বলছি যে এই যে একটা সুন্দর সময় ছিল, নিরপেক্ষ একটা সময়, এই সময়টাতেই কিছু জিনিস গুছিয়ে নেওয়া দরকার ছিল বা পারা যেত। পারা গেলে পর তাহলে একটা আশার আলো দেখা যেত যে না, এই ব্যাপারটাগুলোতে হচ্ছে আর কি। তো সেই জন্যে আমি মনে করি যে অর্থনীতিকে সুস্থ করা, অর্থনীতিকে একটা ভালো পয়েন্টে উঠিয়ে আনার প্রয়োজনীয়তাটা, অবকাশটা অবশ্যই রয়ে গেছে। এবং সামনে তাচ্ছন্ন যে নির্বাচন, সেই নির্বাচন সফল হওয়া বা নির্বাচন পরবর্তীকালের সফলতা খুঁজতে গেলে পর এই ভঙ্গুর অর্থনীতি, এই সুশাসন বা এসব ব্যাপার রহিত যে অর্থনীতি, সেই অর্থনীতিকে নিয়ে কতটা পারা যাবে, সেটা তো একটা আশঙ্কার ব্যাপার থেকে যাচ্ছে। আমি ওখানেই বলতে চাচ্ছি যে অর্থনীতিতে এমন একটা কিছু করে একটা আস্থার পরিবেশ যদি সৃষ্টি করা যেত, যে না, এই নিয়মের এটা হবে, অনিয়মের এই ব্যবস্থা হবে, অমুকের টাকা এটা চুরি করার, এটার ফিরিয়ে আনার একটা ব্যবস্থা হবে, হ্যাঁ আমরা এই পদক্ষেপ নিয়েছি, এটার একটা ফল লাভ হবে। যেমন অতি সাম্প্রতিককালে আপনি দেখছেন যে একটি ব্যাংক, ইসলামিক ব্যাংক করা হয়েছে। হ্যাঁ, তো এখানে 5টা ব্যাংক নিয়ে করা হয়েছে। এখানে কিছু সঙ্গত প্রশ্ন এসেই যাবে যে আমরা যেমন একসময় বলতাম বেসিক ব্যাংকরে বলতাম যে সরকারের বেসরকারি ব্যাংক। এনারাও সেই ধরনের একটা কথা বলবার চেষ্টা করছেন, কিন্তু সেই সরকারের বেসরকারি ব্যাংক যখন জনৈক বাচ্চু মহোদয়ের হাতে পড়ে গেল, আমার তো আর সরকারি ব্যাংক বেসরকারি থেকে তো কোনো লাভ হইল না, মানে কোনো কাজ হলো না, অর্থাৎ এটা মিসইউজড হয়ে গেল। তো সেই জন্যেই যেটাই তৈরি করা হচ্ছে, যেটা করা হচ্ছে,
সেটার ভবিষ্যৎ কাঠামো যদি একটি স্পষ্ট করে না দেওয়া যায় তো তাহলে এটা নিয়ে সমস্যা হতে পারে। নিশ্চয়ই সরকার অনেকগুলো স্টাডি করে তারপর এটা করছেন, কিন্তু আমার কাছে প্রথমেই মনে হয়েছে যে 5টা বেসরকারি ব্যাংকের সরকারিকরণ করা, হ্যাঁ, এর সাথে 3টা আইনের ব্যাপার জড়িত হবে। একটা হচ্ছে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের একটা প্রয়োগের ব্যাপার, দ্বিতীয়ত হচ্ছে বেসরকারি ব্যাংকের সরকারি করতে গেলে মানে সরকারের ভাবখানে এই যে অধিগ্রহণ করছে, তো অধিগ্রহণ করলে তাহলে ওর ক্যাপিটাল কি হবে, ওর শেয়ারের কি হবে, কেউ যদি পরে এসে আবার ওইটা দাবি করে কি হবে। হ্যাঁ, সরকারের কিছু কিছু পাওয়ার আছে, এটা ঠিক আছে, কিন্তু সেই পাওয়ার তো অমনি পাওয়ার না, সেটার একটা অর্থনৈতিক নীতি নিয়ম কানুন হিসেবে চলবে। তা আশা করি সেগুলো দেখেই এটা করা হচ্ছে না। যদি মনে করা যে এটা একটা এক্সপেরিমেন্টাল হচ্ছে, তাহলে আবার এক্সপেরিমেন্টেরও যদি সেটা বিগড়িয়ে যায় বা অন্যভাবে যায় তখন এটা হবে। তবে আমার মনে হয় অনেক কিছু ভেবে চিন্তেই হয়তো এটা করা হচ্ছে বা দেখা যাচ্ছে যে হয়তো আসতে পারে, কিন্তু ওই ইন্নামাল আমালু বিন নিয়াতে যদি গোলমাল থাকে তাহলে কিন্তু এটা হবে না। সো এটা দেখার বিষয়। যে ডক্টর হাবিব, আপনি কি দেখছেন অর্থনীতির হালচাল এই মুহূর্তে? দেখুন, একটা জিনিস হলো অর্থনীতির কয়েকটা মূল জায়গা যেগুলো মেইন পিলারগুলো যদি ভাবেন, যেমন ব্যাংকিং একটা, যেটা স্যার বললেন ব্যাংকিং, দেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, সব কিছুর পরিবেশের জন্য তো একটা নিশ্চয়তার ব্যাপার থাকে, যে কতটা নিশ্চয়তা, অনিশ্চিত পরিবেশ কিনা, অনিশ্চয়তা আছে কিনা। তো সেটার মধ্যে যদি একটা স্থিতিশীলতা আনতে চাই, নিশ্চয়তার ব্যাপারটা আনতে চাই, যেটা আসলে প্রিকন্ডিশন এগুলোর জন্য, সেক্ষেত্রে ইলেকশনটা সামনে কিন্তু আমাদের জরুরি। আসলে ভালো করে খেয়াল করবেন যে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ইকোনমিতে যেটা স্পেশালি যখন এলডিসি গ্র্যাজুয়েশনের ব্যাপারটা চলে আসছে, তখন আমরা যদি এই সময়ে এফডিআইগুলো ঠিকমতো অ্যাট্রাক্ট করতে না পারি, এখন এটার জন্য আপনি যতই আইন কানুন তৈরি করেন আর ভালো ভাষণ দেন আর যাই করেন না কেন, ব্যাপারটা কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হলো যে যারা এখানে এফডিআইটা করবেন তারা ফিল করছেন কিনা যে পরিবেশটা স্থিতিশীল। সুতরাং সেখানে ইলেকশনের একটা ব্যাপার আছে। ইলেকশন আসলে হলে ঠিকমতো সব হয়ে গেলে অনেকে হয়তো আশা করছেন যে তারা সিদ্ধান্ত নেবেন, এখানে একটা ব্যাপার থাকছে এফডিআই। ব্যাংকিং খাত আমরা ভালো নেই ওই অর্থে। যেটা হয়েছে ব্যাংকিং খাতে সেটা হলো ব্লিডিংটা যেভাবে হচ্ছিল, ফলটা যেভাবে হচ্ছিল, সেটা হয়তো বন্ধ হয়েছে, সেটা আমরা বলতে পারি বন্ধ হয়েছে। কিন্তু সামনের দিকে কোথায় যাচ্ছি। এবং আরেকটা জিনিস যেটা কিছুটা উনি ইঙ্গিত করলেন যে কতগুলো ব্যাংকে মিলিয়ে একটা ইসলামী ব্যাংক করা, কিংবা অন্য আরও 5টি ব্যাংকে মিলিয়ে মার্জ করা, হ্যাঁ, এই ইস্যুগুলো অনেকেই মনে করেন যে খুব একটা ইতিবাচক ফলাফল দেবে বা সুফল দেবে কিনা সেটা নিয়ে সংশয়। 5টা ব্যাংক যে একসাথে করা হচ্ছে, আমি যেভাবে ব্যাপারটাকে দেখি সেটা হলো আমার কাছে অপশন কি আছে এইভাবে। তো আমার কাছে বেস্ট অল্টারনেটিভ হিসেবে এই জায়গাটা ট্রায়ালটা দেওয়া হচ্ছে, এবং অনেকটা বলতে পারেন যে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সের একটা হয়তো ট্রায়ালের মতোই অনেকটা, যে ঠিক আছে এখানে মানে এই মডেলটা যদি ভবিষ্যতে কাজ করে তাহলে হয়তো কেউ বলতে পারবে যে এই ধরনের মডেল কাজ করতে পারে। কিন্তু বাংলাদেশে যদি ইতিহাস দেখেন বা এই ধরনের মডেলের অন্য কোনো জায়গায় পরীক্ষা দেখেন, তাহলে কিন্তু আমি জানি না যে খুব বেশি অনেকেই যে এখান থেকে আশা করবেন তা না। আর আরেকটা জিনিস হলো, সার্বিকভাবে যে ব্যাংকগুলোর প্রতি অলরেডি বাজারে একটা আস্থাহীনতা কিন্তু আছে, সেখানে এটা এই ফর্মে কতটা আস্থার প্রতীক হয়ে দাঁড়াতে পারে সে ব্যাপারে একটা সন্দেহ তো আছেই। বাট যদি এই মডেলটা বের করে আনতে পারে তাহলে হয়তো বলার সুযোগ থাকবে যে এরকম একটা ট্রায়াল কাজ করেছে সেখানে একটা। বাট যদি সার্বিকভাবে ব্যাংকিং পরিস্থিতির কথা চিন্তা করে তাহলে একটা সেগ্রিগেটেড ব্যাংকিং হয়ে গেছে, কিন্তু আলাদা আলাদা। কীরকম? যে একটা খুবই দুর্বল শ্রেণীর ব্যাংক তৈরি হয়েছে এটার বাইরেও। কারণ দেখেন, কিছু কিছু ব্যাংক কিন্তু সেই ব্যাংকের ডিপোজিটগুলো, ভালো বড় বলোয়ারগুলো এই ব্যাংকগুলোতে চলে এসছে। এই কিছু কিছু ভালো ব্যাংকে যেগুলো রেপুটেশন মোটামুটি ভালো, সেগুলোতে চলে এসছে। এখন এই যে গ্রুপিংয়ের মতন হয়ে গেছে, আলাদা আলাদা ব্যাপার হয়ে গেছে। আর এরাও কিন্তু সবাই কিন্তু লোন দেওয়ার ব্যাপারে কশাস, যার ফলে প্রাইভেট ক্রেডিট গ্রোথটা দেখেন কত। এবং যারা ইনভেস্টমেন্ট করবেন তারাও কিন্তু নিশ্চয়তার ব্যাপারটা পাচ্ছেন না যে কি পরিবর্তন আসবে। আমি আস্থার একটা বড় সংকট। এবং সেইখানে যদি আমরা নির্বাচনটাকে
ঠিকমতো এই সময় না করতে পারি, তাহলে কিন্তু এই অর্থনীতির ক্ষেত্রে একটা বড় প্রভাব আমরা দেখব। আমি মনে করি যে এফডিআই আশা করছি, এলডিসি গ্রাজুয়েশনের ফেজ পার করছি, বিনিয়োগের জন্য যেরকম পরিবেশ দরকার, ব্যাংকগুলো যে লোন দেবে পরবর্তী সময় ওনারা যে ফেরত দেবেন, ইভেন যে লিগ্যাল প্রেশার, আপনি যদি লিগ্যাল প্রেশার ক্রিয়েট না করেন, মানুষকে টাকা ফেরত দেবে কোনো দিন? ব্যাংকে ওই পরিমাণ প্রেশার ক্রিয়েট করার মতন সক্ষমতা ব্যাংকের কোনো দিন থাকে? পৃথিবীতে কোথাও থাকে না লিগ্যাল প্রেশার। আপনি তো লটা পুরোটা কি বলে সেইভাবে অ্যামেন্ডমেন্ট করে এনফোর্স করতে পারিনি। তো আমার কেন যেন মনে হয়েছে যে ব্যাংকিং রিফর্মসের ক্ষেত্রে যে জায়গাগুলো খুব কোর জায়গা, মানে যেটা দেখানোর জায়গা ছিল যে ইয়েস এই জায়গায় একটা বড় ধরনের পরিবর্তন, এনপিএল তো বেড়ে গেল অনেক, ঠিক আছে আমরা করেছি, আপনি স্ট্রিনজেন্ট করেছেন অনেক জায়গায় রেগুলেশন, কিন্তু আমরা কি ঠিক আছে যে টাকা বাংলাদেশে ফেরত না দিলে আমি প্যানালাইজড হব, ওইটা আমার মাথায় ঢুকাতে পেরেছি? ওই এনভায়রনমেন্টকে তৈরি করতে পেরেছি আসলে? এটা কি আমরা দিতে পারলাম? তো ডক্টর মোহাম্মদ মজিদ, ওনার বক্তব্য ব্যাংকিং খাত এবং সে সঙ্গে আমি একটু রাজস্ব খাতে আমরা কিছু সংস্কারের উদ্যোগ দেখতাম, সেগুলো নিয়ে পাল্টা বিরোধও দেখলাম, সেটা একটু আমার কাছ থেকে শুনতে চাই, কারণ এটা বড় সংকট জায়গা বাংলাদেশের অর্থনীতির জন্য। অবশ্যই, কারণ নিজস্ব রেভিনিউ আর্নিং ছাড়া আমার অর্থনীতিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া, এমনকি আমার নিজের যে রেভিনিউ ব্যয় সেই করার সক্ষমতা অর্জন সম্ভব না যদি আমি নিজস্ব রেভিনিউ নিজস্ব রেভিনিউ শুধু আর্ন করি, নিজস্ব শুধু রেভিনিউতে স্বয়ংবর হওয়ার জন্যই না, রেভিনিউ আর্নটা যদি যথাযথভাবে ট্যাক্স জাস্টিস এবং সব কিছু মিলিয়ে করা হয়, তাহলে এটা অর্থনীতি থেকে বৈষম্য কমাবে, তারপরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটা ভূমিকা রাখবে, তারপরে একটা আস্থার ব্যাপারটাও এখানে গুরুত্বপূর্ণ আসবে, কারণ ওর মনে হবে যে আমি কর দিয়েছি সুতরাং আমার একটা অবদান আছে। আর ও যদি মনে করে যে না আমি কর দেইনি, আমি কিছু জানি না, হ্যাঁ এই টাইপের, এবং তখন ওই যারা শুধু কর দেয় তাদের উপরেই যদি করের চাপটা পড়ে, তাহলে তারা নিরুৎসাহিত হয় এবং এটা কোনো কাজ হয় না। সেই জন্যে রেভিনিউ খাতে এটা সংস্কারের প্রয়োজনীয়তা বহুদিন থেকে ছিল বা আছে। দুইটা ক্ষেত্রেই সংস্কার দরকার। একটা হচ্ছে নীতিগত বিষয় বা নৈতিক বিষয় বা নীতির বিষয়গুলোতে একটা যেন নিরপেক্ষ একটা শক্তিশালী রেগুলেটর থেকে এটা যেন করা হয়, কারণ তা না করলে সেম ব্যক্তি যদি নীতিও তৈরি করবে, পলিসিও তৈরি করবে, নিজেই আবার বাস্তবায়ন করবে, এটা হয় না, এটা একটা অসুবিধা বহুদিনের। কিন্তু আবার এটাও ঠিক যে ওইটা নীতি আর পলিসি বের করতে পারলেই যে দুধের নহর বয়ে যাবে, রেভিনিউ নহর বয়ে যাবে, তা কিন্তু না, ওটার কিন্তু হ্যান্ডলিং করার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। এইরকম একটা দৃষ্টিভঙ্গিতে এই উদ্দেশ্য বা বিধিও নিয়ে রেভিনিউ খাতের সংস্কারের উদ্যোগ শুধু এই সাম্প্রতিককালে না, আগের থেকেও নেওয়া হচ্ছিল, কিন্তু বারবার যেন মনে হয়েছে যে ওই আবার কিছুক্ষণ আগে বললাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর কি নিয়তের ভিতরে গোলমাল আছে বলে মনে হয় আর কি, কারণ আপনি ঠিক যেভাবে নিয়ে যে চাচ্ছেন সেইভাবে যাওয়া হচ্ছে না বা যাচ্ছে না, নানান ধরনের ফ্যাক্টর এখানে কাজ করছে। আপনি একদিকে নিজের ভিতরে সংস্কারের চেষ্টা করছেন, আবার অন্যদিকে আপনি বিশ্বব্যাংকের কাছ থেকে বিরাট একটা প্যাকেজের নিচ্ছেন, হ্যাঁ, তো বোঝা যাচ্ছে না যে আপনি কোনটা নিচ্ছেন, কোনটার জন্য কী করছেন। এই ব্যাপারগুলো খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখার দরকার, এবং তাহলে রেভিনিউ খাতে যেসব বসংবাদ সমস্যাগুলো আছে, যেমনটা আমরা ব্যাংকের ক্ষেত্রেও দেখি, সেই বসংবাদ সমস্যাগুলোকে সত্যিই দূর করতে হবে। একদিনে হবে না, কিন্তু সেটা করতে হবে, এবং সেখানেই সব কিছুর উপরে আপনার দৃষ্টিভঙ্গিটা বেশি ইম্পর্ট্যান্ট। আপনি ইতিবাচক থাকবেন না নেতিবাচক থাকবেন, এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। আপনার ওই যে আমরা যেটাকে বলি পলিটিক্যাল কমিটমেন্টটা না থাকলে পর কোনো এইসব এই জাতীয় এগুলো কিন্তু অপ্রিয় কাজ। আপনি সংস্কার করবেন, একটু ধাক্কা দেবেন, আপনি একটু এই ভাঙিয়ে দুই ভাগ করবেন বা করবেন, এটা কিন্তু একটা দৃঢ় চিত্তের ব্যাপার। এইটাতে আপনি কতক্ষণ থাকবেন সেইটার উপরে নির্ভর করে। আমি বলছি যেটা যে আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে রেগুলেটর আর যারা তারা কখনো কখনো ওই গলাগলিতে পড়ে যায়, হ্যাঁ, এবং সেইভাবে স্ট্রংলি বলে না যে আমি এই সংস্কার চাই। যেমন আমরা যদি লক্ষ্য করি যে একটা সংস্কার কমিটি আমাদের শ্বেতপত্র বা অন্যান্যরা তারা করলো, কিন্তু এটা মনে হলো যেন এটা কেউ পড়বে না, এটা কেউ আগ্রহ নিল না, তো এটা কী হলো, কার জন্য তৈরি করলাম, হ্যাঁ।
আমরা আমাদের রেভিনিউ যে রিফর্মস কমিটি হয়েছিল যেটাতে আমরা জড়িত ছিলাম, সেখানে আমরা লক্ষ্য করেছি যে করদাতাদের সম্বন্ধে যে বিজনেস কমিউনিটির করের সুস্থ পরিবেশের জন্য সংস্কার করার চেষ্টা করা হচ্ছে বা হচ্ছে, তাদেরও মনে হয় যেন কোনো আগ্রহ নাই, বা রিপোর্টটা কি হচ্ছে কি হয়েছে তৈরি করা হচ্ছে কিনা আমরা এটার সকলকে কপি দিয়েছি, কিন্তু কেউ খুব একটা বেশি রিপ্লাই দেয় না। তো সুতরাং তখন মনে হবে যে আমি কার জন্য এটা করলাম বা কাদের জন্য করছি, তাদের আগ্রহটা কোথায়। ওই আগ্রহ জায়গাগুলো কিন্তু আপনার ডাইলিউট হয়ে গেছে। ওখানেই আমরা বলি যে রাজনৈতিক সদিচ্ছার ব্যাপারটা, আপনি মনে করলেন যে সংসদ সকলে মিলে একটি সুষম আইন করব, কিন্তু সেই আইন করার সময় যদি দেখা গেল যে আমি শুধু আমার নিজেরটা দেখতেছি, আমি শুল্কমুক্ত গাড়ি পাবো, ওই ব্যাপারে আমি খুব ঐকমত্য হচ্ছি, কিন্তু আমি নতুন নতুন যে একটা ডিটারেন্ট একটা ফ্যাক্টর তৈরি করব, এমন একটা কিছু করব, একটা জিনিস এগিয়ে, যেমন আমরা এই অটোমেশনের কথাটাই বলি। এই অটোমেশন আজকের না, সেই 90 সাল থেকেই কিন্তু বহু প্রকল্প নেওয়া হয়েছে যে কিভাবে এনবিআর অটোমেশন হবে। এখন এই পর্যন্ত এইটুকুই উপলব্ধিতে আসলো না যে শুধু কম্প্রিহেন্সিভ অটোমেশন না করলে এটা হবে না। এখন একটা সেকশন অটোমেটেড হয়েছে, কিন্তু আর সব সেকশন নন অটোমেটেড, এটা হবে না। যেমন সাম্প্রতিককালে মানুষ যে ওই অনলাইনে যে ফর্মটা ফিল আপ করতেছে, সেখান থেকে সে দেখতেছে কোনো জায়গায় সে আর ঠিক এগোতে পারতেছে না। এটা হবে তখনই যখন ব্যাংক বা অন্যান্য সকলের সাথে আমার একসাথে যদি যতক্ষণ অটোমেটেড হয়ে যেত বা থাকতো, লিঙ্ক থাকে, তখনই আমার আর ওই প্রত্যেকটা চালান আবার নতুন করে লেখার প্রয়োজন পড়ে না। পরিষ্কার করে আমি ওখানে বলে দেবো যে আমার এই অ্যাকাউন্টে আমার আছে, ও ব্যাংক ওখান থেকে স্বীকৃতি দেবে। আমাদের এনআইডির ব্যাপারটা তো অত্যন্ত সায়েন্টিফিক কাজ এই হচ্ছে। আপনি এনআইডি দেন, আপনি আপনার সব যেটুকু থাকা উচিত সব আপনি পেয়ে যাচ্ছেন। এনআইডি না হলে আপনি কোনো জায়গায় ঢুকতে পারতেছেন না। তা ওই রকম সিস্টেমের ভিতরে অটোমেশনটা ওইটাই করতে হবে যে যেন পরস্পরের সাপোর্টিভ হয়। সাপোর্টিভ হলে সময় লাগবে না করতে। আপনি সিম্পলি দেখেন চোখের সামনেই বিকাশের মতন একটা প্রতিষ্ঠান কিভাবে কত সহজে সিস্টেমেটিকভাবে সারা দেশে ফাইন্যান্সিং সার্ভিস দিচ্ছে নিচ্ছে, এমনকি ইদানিং তারা বলছে যে তারা ওই ডিপোজিটও নিতে পারবে দিতে পারবে, ওই পর্যন্ত গেছে। কিন্তু এই কাজ কিন্তু ব্যাংকে সিস্টেমে এতদিন ধরে আমরা এস্টাবলিশ করতে পারলাম না। এনবিআর এখনও পর্যন্ত হয়তো ওইটা করতে পারতেছে না যে টাকাটা দিচ্ছে যে সেই টাকাটা ঠিক মতন আসছে কিনা। ভ্যাট দিবসের কথা ওইটাই, প্রথমে একটাই পয়েন্ট, মানুষ ভ্যাটটা দিল কিন্তু সেটা এক্সেকারে গেল না, কোথায় গলত? এটা যদি এরকম একটা স্বয়ংক্রিয় সিস্টেম থাকতো যে আমি দিচ্ছি অটোমেটিক্যালি সার্ভারে চলে যাচ্ছে, মাঝখানে কাউকে কোনো নাটকীয়তার কিছু করবার দরকার নেই, কাউকে দিয়ে আমার পরে ধরবার দরকার নেই যে ভাই আপনি ভ্যাট ফাঁকি দিয়েছেন, ফাঁকি দেবে কেন, ও তো সরাসরি যাবে। তো এই সিস্টেমটা স্বয়ংক্রিয় করতে গেলে পর মানসিক লাগবে, কি বলে মনোভঙ্গি দৃষ্টিভঙ্গির ব্যাপার থাকবে। আপনি অনলাইনে জমা দিলেন ঠিকই, আবার দুদিন পর আপনাকে ডাকা হবে যে আপনার এই ফিগার ওই সেই লোকের মতো যে চিঠি আপনি এসে পড়িয়ে দিয়ে যাবেন, নইলে আপনার এই চিঠি আমি উদ্ধার করতে পারছি না। এরকম ধরনের ব্যাপার যদি হয় তাহলেই প্রশ্ন উঠবে তাহলে আমি অনলাইনে দিচ্ছি কেন? হ্যাঁ, স্বয়ংক্রিয় করা মানে কি স্বয়ংক্রিয় হতে হবে সব দিক দিয়ে। তো এর সাথে সংস্কারের ব্যাপার, এর সাথে দৃষ্টিভঙ্গির ব্যাপার। নইলে বাংলাদেশে কোনো ডিপার্টমেন্ট এত ভালো করতেছে অনলাইনিং সিস্টেমে, আপনি এখন খাজনা দেন, আপনি করেন, এগুলো কিন্তু সব সুন্দরভাবে আসছে। ছেলেমেয়েরা আজকাল পরীক্ষার অ্যাডমিট কার্ড, ইন্টারভিউ কার্ড, রেজাল্ট, এভরিথিং কিন্তু ঘরে বসেই করছে, কোনো কিছু করতে হচ্ছে না। অর্থাৎ সিস্টেম অনেক জায়গায় এটাকে সহজতর করে ফেলেছে। হ্যাঁ, কিন্তু আমার পদ্মা সেতুতে আমি যে টোলটা দেব, এটা তো সিম্পল একটা সিস্টেমের চিপের মাধ্যমে ইজিলি করা যেত, করার সুযোগও আছে। কিন্তু তা না, আমি কোরিয়ান এক পার্টিরে আর কোন দুই পার্টিরে আমি এটারে তুলে দিলাম। আমার কি আমার দেশের লোক কি ওইটা উদ্ধার করতে পারতো না? ও যা করছে, ও তো যা ওর যেটুকু শেয়ার আছে ওটা তো ফরেন কারেন্সিতে নিয়ে যাবে। আমি যেখানে আমার ফরেন কারেন্সি আর্নিংয়ের জন্যে হাহুতাশ করছি, সেখানে আমি এমন এমন কাজ, যে কাজ আমি নিজে করতে পারি, আমার করার সম্ভাবনা আছে, আমি সেইটা না করে আমি সেটাকে বাইরের লোকের দিয়ে দিচ্ছি। তাই এই যে দৃষ্টিভঙ্গির ব্যাপার বলছি, হ্যাঁ, এটা সমন্বিতভাবে সামগ্রিকভাবে দেখতে হবে। সো ডক্টর আহসান হাবিব,
ওনার কথার সূত্র এবং আপনার কথার সূত্র ধরে আর কি কি ধরনের চ্যালেঞ্জেস দেখেন আপনি অর্থনীতিতে এই মুহূর্তে, যদি আমরা প্রাক নির্বাচন এবং নির্বাচন উত্তর পরিস্থিতি ও বিশ্লেষণ বিবেচনায় নিতে চাই? অনেক বড় চ্যালেঞ্জ হলো যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সামনে আমি দেখি, সেটা হলো বিনিয়োগের সঠিক পরিবেশ। বিনিয়োগের পরিবেশের সাথে কিন্তু আরেকটা জিনিস টেনে আনতে চাই আমি, এলডিসি গ্রাজুয়েশন 2026। তো এলডিসি গ্রাজুয়েশনের জন্য আমরা কি প্রিপারেশন নিয়েছি কিনা, এবং খেয়াল করেন এটা কিন্তু একসাথে হচ্ছে পাশাপাশি। আপনি 2021 সালে জানেন যে 2026 সালে আপনি এলডিসি গ্রাজুয়েশন করবেন, তো আমরা কি এটার জন্য প্রিপারেশন নিয়েছি? যেমন আপনি দেখেন ইউএনএ, আপনি যখন ডেভেলপিং কান্ট্রি, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ মাঝখানে কিন্তু অনেক বড় ডেভেলপিং শব্দের মতো জিনিসটা লম্বা, তো ডেভেলপিং থেকে আপনাকে বের করে দেওয়া হচ্ছে। ডেভেলপিং কান্ট্রি শব্দটা তৈরিই করা হয়েছে, কান্ট্রি গ্রুপটাই তৈরি করা হয়েছে তাদেরকে এক্সট্রাঅর্ডিনারি সাপোর্ট দেওয়ার জন্য। তার মানে এই সাপোর্টগুলো থাকবে না। অনেক মানুষ কিন্তু বিশ্বাস করে না কি হবে, আমাদেরকে এলডিসিতে রাখাই হয়েছে কিন্তু এই সাপোর্টগুলো দেওয়ার জন্য। একটা সিম্পলেস্ট এক্সাম্পল দিই, আমরা চ্যালেঞ্জ কোথায় সামনের দিকে যাচ্ছি। যেমন আরএমজি আমাদের সেয়ানে অনেক বড় একটা এক্সপোর্ট। এখন রুলস অফ অরিজিন, ডাব্লিউটিওর যে রুলস অফ অরিজিন, রুলস অফ অরিজিনে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভ্যালু এডিশন ছাড়া আপনি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে 2029 সালের পর্যন্ত ওনারা টাইম দিয়েছেন আমাদেরকে, 29 সালের পরে আপনি এক্সপোর্ট করতে পারবেন না। অন্য কোনো দেশও কিন্তু আরও আছে, এখানে জাপান অন্যান্য দেশের ক্ষেত্রে এই রুলটা আছে। এখন ধরেন আমার যে নিটওয়্যার যেটা আছে ওইটা ঠিক আছে, ওইটার 80% ভ্যালু এডিশন। ওভেনে ভ্যালু এডিশন কতটুকু? ওভেনে আপনার ভ্যালু এডিশন হলো 30% 40%, ওখানে 50-60 যে রেঞ্জ আছে, তাহলে ওখানে না গেলে আপনি কি এক্সপোর্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন এক্সপোর্টের ব্যাপারটা লোকাল ভ্যালু এডিশনের সাথে সম্পর্ক কোথায়? লোকাল বিনিয়োগ। সেই বিনিয়োগের জন্য ফাইন্যান্সিংটা কোত্থেকে আসবে? ব্যাংকিং। তাহলে কারণ বাইরে থেকে যে সোর্সগুলো, সেই সোর্সগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হবে ইন দ্য সেন্স আপনি কিন্তু এত কম ইজি টার্মসে আইডিয়ার যে ফাইন্যান্সিংগুলো এগুলো ওই ফর্মে আর পাবেন না। তারপরে অন্য কমার্শিয়াল ফিনান্সিংগুলো যদি স্থিতিশীলতা না আনতে পারেন, রেটিং ভালো না আনতে পারেন, তাহলে এগুলো এক্সপেন্সিভ হবে। তাহলে আপনি লোকালি, আমরা কি এই পরিকল্পনাগুলো করেছি আসলে, যে লোকালি আমরা কি ক্যালকুলেশনটাই আসলে করেছি যে এই এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কোন কোন সেক্টর অ্যাফেক্টেড হবে? সবচেয়ে বড় জায়গাটা কিন্তু আনতে হবে, ব্যাংকে টেনে আনতে হবে, কারণ লোকাল ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা থাকতে হবে। এই যে এখন সরকার যে পরিমাণ ফান্ডিং ব্যাংক থেকে নিচ্ছে, ওই সময় যখন বাইরের ফান্ড আপনি পাবেন না, তখন ফান্ডের কার উপর রিলাই করবেন? ব্যাংক ছাড়া অন্য কিছু তো নাই আপনার কাছে। আপনার কাছে না স্টক মার্কেট আছে, না আপনার কাছে বন্ড মার্কেট আছে। তার মানে লোকাল সোর্সিং যে ব্যাংক, এটা হলো ব্যাংক, সাথে যে বিনিয়োগ, সাথে এক্সপোর্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু যেমন আমরা এক্সপোর্ট করছি হলো আপনার ফার্মা। এখন আপনি দেখেন ফার্মাতে যে এখন যে র মেটেরিয়ালগুলো আমরা কিনে আনি, যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা কিনে আনি, সেগুলোর জন্য আপনার পেটেন্ট করা আছে না আছে এগুলোর বাধ্যবাধকতা নাই। যখনই আপনি এলডিসি 26 সালের পরে যাবেন, সাথে সাথে এত সহজে আপনি সারা দুনিয়া ক্যাপচার করে নিচ্ছেন, ব্যাংক সার্ভিস দিচ্ছে, তাদেরকে লোন দিচ্ছে। এখন কি হবে দেখেন, আস্তে আস্তে ওরা কম্পিটিশন ফেস করা শুরু করবে, কারণ এগুলো এক্সপেন্সিভ হবে। এখান থেকে কিন্তু প্রবলেম মাল্টিপল হতে থাকবে। আপনি মানি লন্ডারিং করবেন, প্রাইসের কি বলে প্রাইস আইদার বেশি করে দেখাবেন, কম করে দেখাবেন, ট্যাক্স বেশি আসবে, সুতরাং সেখানে মানি লন্ডারিংয়ের সম্ভাবনা তৈরি হবে। এই যে কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের কনটেক্সটে, তার মাঝখানে হচ্ছে কিন্তু এই আপনার ইলেকশনটা। আমার তো মনে হয় ইভেন পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি এটা নিয়ে অনেক বেশি কথা বলা দরকার, যে সামনে সাধারণভাবেই আমরা একটা কমপ্লেক্স সিনারিও, তার উপর আবার এলডিসি গ্র্যাজুয়েশন, তো দুইটা মিলে আপনি হুট করে 1 বছর আগে এসে বলতেছেন যে ভাই আমি এখন ডেট পিছান, তাহলে ডেট যে পিছাবো, আপনার কাছে তথ্য কোথায় যে ঠিক আছে ভাই আর বলবো না? বলতে তো হবে যে আমরা এখানে আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এখানে যাব, আর আমরা বলবো না আমাদেরকে একটু সময় দেন। তা আপনি 5 বছর কিছু করেন নাই, কে আপনার উপর ভরসা করবে যে আগামী 3 বছর কিছু করবেন? তো সেটার জন্য তো আমরা রেডি হইনি। এবং আমি কিন্তু খুব কম কথা বলতে দেখি যে পলিটিক্যাল পার্টি বা অন্যরা যারা ইলেকশনে আছেন, আমি তো তাই ম্যানিফেস্টোর মধ্যে এটা আসুক যে তারা বলুক যে এলডিসি গ্র্যাজুয়েশনে এই জিনিসটা হবে, আমরা এইভাবে এই সেক্টরকে বাঁচাবো, এটা আমাদের পরিকল্পনা। তারা অর্থনীতির কথাগুলো বলুক। আমি তো এটাকে একটা অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি। সেটার জন্য ব্যাংকগুলোও তৈরি বলে আমার মনে হয় না। ব্যাংকগুলো ইভেন জানেন, ব্যাংকের যে নর্মাল অপারেশন, ট্রেড সার্ভিস অপারেশনের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো ওনারা এক্সামিন করেন, এলসি ধরেন, এখন নতুন নতুন ডকুমেন্ট এক্সামিন করতে হবে, তার ওনার ট্রেনিং লাগবে, ওনার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট লাগবে। তো সেই জিনিসগুলো যে আমরা প্রিপারেশন নেইনি।
এবং খেয়াল করবেন আমরা ওই সময় এসে প্রিপারেশন নেই, ওই সময় এসে এই কাজগুলো করি যখন একেবারে সামনে দাঁড়ায়। নাকি চিন্তা আছে যে 3 বছরের তো বোধহয় একটা গ্রেস পিরিয়ড পাওয়া যাবে? গ্রেস পিরিয়ডগুলো কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করছে। এটা আমাদেরকে দিয়েছে হলো গ্রেস পিরিয়ডটা দিয়েছে হলো ইউরোপিয়ান ইউনিয়ন, সব দেশে তো দেয়নি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন গ্রেস পিরিয়ডের কথা যে আমরা আশা যে করব, যেমন আপনার যে কম্পিটিটর আছে যেমন ধরেন কম্বোডিয়া, তারাও তো পাশাপাশি করছে, ওরা কিন্তু নেগোসিয়েশনগুলোতে যে পরিমাণ এগিয়ে গেছে আমরা কিন্তু যাইনি। আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে আপনার কম্বোডিয়াতে ওদের এনপিএল হলো 7.8%, এটা নিয়ে ওদের টেনশন। আমাদের টেনশনই নাই 35% নিয়ে। ডক্টর মজিদ, আসলে এলডিসির কথাটাই আসি, এলডিসি গ্র্যাজুয়েশনটাই পিছাতেও চাচ্ছি না, কারণ পিছনে এটা আমাদের মান সম্মান, যোগ্যতার প্রশ্ন, কম্পিটিশনের প্রশ্ন, যে উনি বিনিয়োগের কথা বললেন, সেই বিনিয়োগ আসারের জন্য এটাও একটা পূর্বশর্ত। তুমি রহিম সাহেব না মিস্টার রহিম না আব্দুর রহিম, হ্যাঁ এই ব্যাপারটা আছে। কিন্তু এটা হচ্ছে এই যে আমি আমার সক্ষমতা অর্জনের জন্যে কোনো বিনিয়োগ করিনি, কোনো চিন্তাভাবনা করি নাই, না করে আমি এখন একটা আন্তর্জাতিক একটা চুক্তির মধ্যে যাচ্ছি। অনেক কিছু জিনিস আছে, অনেকে বলতেই পারেন যে আমরা ঠিক আছে দেখে দেবো, পারিয়ে যাব, আমরা এরকম বিপদে না পড়লে এটা করি না। সব জায়গায় এই 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 ফর্মুলা কাজ করে না। কথা হচ্ছে যে আপনি জেনে শুনে এমন একটা জায়গায় যাচ্ছেন, অন্য কোনো আমাদের ইকোনমিক্সের যে কথাগুলো আছে যে যদি আর সব ঠিক থাকে তাহলে এটা হবে। আমি আর সব ঠিক থাকার ব্যাপারে কোনো প্রস্তুতি নাই, আমার বিষয় নাই, এবং ভার্নারেবল পজিশনে আমি আছি। আমার ব্যাংকিং খাত পজিশন আমার ঠিক সেই ধরনের ওই যে কান্ট্রি অফ অরিজিনের সত্ত্ব উঠে যাবে, তারপরে যাবে ওষুধের ক্ষেত্রে তো ওই যে পেটেন্টের ওই ছাড়া এখন তো নিজেই করা যায়, কিন্তু ওই সময় তখন এগুলো বন্ধ হয়ে যাবে, তখন তো করবে না। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, মানুষ কিন্তু ওই যে একটু সুযোগ দেব আপনাকে এই কথা বলে আপনাকে আমি ওর থেকে বের করে আনলাম, যাতে আপনাকে আর আমার সহজ শর্তে ঋণ না দিতে হয়, যাতে আপনাকে আমার না দিতে হয়, এই জন্যই তোমার ভালোই বলে আমি বের করে আনলাম। হ্যাঁ, ভালোই বলে যদি আমি উঠতে পারি, ভালো পারি, ইট ইজ ওকে, ইট ইজ এনকারেজিং। কিন্তু আমি তো প্রস্তুত হইনি বা পাচ্ছি না বা নাই, তা তখন আমি এরকম একটা আন্তর্জাতিক চুক্তির ভিতরে যেয়ে এই যে আজকে আমরা IMF-এর নিয়ে দুঃখ প্রকাশ করি, এত করি, এগুলো তো আমরা ইচ্ছা করে নিয়েছি, সেই আগের সরকার নিয়েছে, যে কি হবে আমি জানি না, আমি নিয়ে নেই। হ্যাঁ, আমি নিয়ে নেই, ও আমার আপাতত ঠেকাক এইটা, কিন্তু এটা যে আমাকে একবারে সামনে পদে বেঁধে দেবে, পদ বেঁধে দেবে, কারণ ওর সত্যগুলো আপনি দেখবেন এমন যে আপনি ওখান থেকে বেরোতে পারছেন না। গতবার তো কদিন আগে তো বলেই দিল যে তোমার এই 2 কিস্তি আমি দেবো না, আমি আগামী বড় এখন যেমন বলতেছে নির্বাচন হোক তারপর দেবো, মানে কথাগুলো তো ও তো ওর পক্ষ থেকে কথা বলতে ছাড়বে না, কিন্তু আমার হাতে তো অপশান নাই। আমি মনে করি অপশান নিজেদের তৈরি করার জন্যে 1 বছর সময় আছে যদিও, কিন্তু তারপরেও একটা কিছু স্পেসিফিক অবলম্বন তৈরি করতে হবে, আমার প্রস্তুতি রাখতে হবে যে ঠিক আছে আমি মেডিসিনের ব্যাপারে, ফার্মাসিটির ব্যাপারে 3 বছর যে গ্রেস পিরিয়ড পাবো, সেই গ্রেস পিরিয়ডে আমি যদি ঠিক করে হতে পারি তাহলে ইট ইজ ওকে। আমরা যেটা বলি ফরেন এড নেওয়ার সময় আমাদের 5 বছর 6 বছর 10 বছরও আছে ওয়ার্ল্ড ব্যাংকের এতে গ্রেস পিরিয়ড 10 বছর। কেন গ্রেস পিরিয়ড দেয়? যে তুমি একবার প্রথমেই কালকেই কাজ শুরু করে তো উন্নতি করতে পারবে না, তোমার একটু সক্ষমতা আসুক, আসলে তারপরে তুমি লোন রিপেমেন্ট শুরু করো। দেখা যাচ্ছে যে আমি নেওয়ার পরে গ্রেস পিরিয়ডের মধ্যেই আমি সব কিছু নিতেই পারিনি, মানে আমার ডিসবার্স হয়নি, আমার পাইপ লাইনে রয়ে গেছে, অথচ এদিকে গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেছে এবং আমাকে এখন শোধ করতে হবে, এবং এই শোধ করার জন্যই কিন্তু প্রায়শই বেশ বিপাকে পড়তে হয়েছে আর কি। যেমন আমরা 15 বছরের যে ট্যাক্স হলিডে দেই, অনেক কোম্পানিকে দেওয়া হয়। কেন দেওয়া হয়? যে তুমি তো প্রথমে লাভ করতে পারবে না, তুমি আস্তে আস্তে দাঁড়িয়ে যাও, তারপরে তোমার ট্যাক্স দিতে হবে। হলিডে দিলাম, দেখা যাচ্ছে ওই ট্যাক্স হলিডের সময়ে সে মোটামুটি লাভ করে, আমি অন্যভাবে বলছি লাভ দেখায় করতেছে, যেই ওর ট্যাক্স হলিডেটা শেষ হয়ে যায়, ওর ট্যাক্স দেওয়ার সময় আসে, তখন দেখে ও লস করতেছে। তো তার মানে ও আগেরটাকে অন্যভাবে ইনফ্লেটেড দেখিয়ে কোনো কিছু না চিন্তা করে চলেছে আর কি। আমরাও তাই 21 সালের পরের থেকে এই যে 3টা ইন্ডিকেটরের কথা বলছি, যে 18 সালে আমাদের ইন্ডিকেটর এই 3টা ছিল,
হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই ছিল, তারপরে আমার ওই জিএনআই এত ছিল, এবং আর একটা ছিল যে আমার ভঙ্গুরতা, অর্থনীতির ভঙ্গুরতা। এই তিনটেতে আমি 18 সালে পাশ করেছিলাম, এটা ঠিক আছে। কিন্তু 18 সালের ফিগার কি সত্যি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কি ঠিক ছিল কি না আমরা সবাই জানি ফিগার কিভাবে করে। এবং ওই পক্ষরা মনে করেছে, তারা যারা ছিলেন তারা মনে করছে যে আমরা একটা রাজনৈতিক একটা দেখাই সবার সামনে, বাহবা নেই, দেখেন আমি গ্রাজুয়েটে এবার মেট্রিক পরীক্ষা দেবো, টেস্ট পাস করব, আমার অনেক কিছু হবে, এই কথা বলেছে। কিন্তু ওর তো পড়াশুনো নাই, ও তো প্রি টেস্ট পরীক্ষা পাস করতে পারতো না। তাই এখন যে ফিগার দেখিয়ে আমি নিয়েছি, সে 18 সাল বা 21 সালে যে 3 মানদণ্ড দেখিয়ে আমাদের বলেছে যে তুমি পেরিয়ে যাচ্ছ। আমার তো সেই 3টের যদি বাস্তব অবস্থা আমি দেখি, গত 5 বছরে যদি দেখি, আমার জিএনআই তো সেই জায়গায় নাই, আমার জিএনআই অন্যরকম হয়ে গেছে। তারপরে আমার ওই অর্থনৈতিক ভঙ্গুরতার যে শর্ত, সেই শর্ততেও কিন্তু আমি যথেষ্ট নড়বড়ে অবস্থায় আছি। তারপরে এই হিউম্যান ডেভেলপমেন্ট বা এইচআরের আমার যে লোকবল, আমার যে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরির কথা, আমার শিক্ষার যে অবস্থা, তাতে তো এই ফিগার তো দাঁড়াচ্ছে না, আমি নিজেরাই দেখতে পাচ্ছি দাঁড়াচ্ছে না। তো সুতরাং আমাকে এই 3টে জায়গায় সত্যি একটা বাস্তবভাবে উন্নতি করে তারপরে যাওয়া উচিত। কারণ এই 3টের সাথে জড়িত কিন্তু ব্যবসার পরিবেশ, এটার সাথে জড়িত কিন্তু আপনার জনগণের শিক্ষার ব্যাপার জড়িত, এইগুলো হলেই না ওই ইন্ডিকেটরটা আসে। এখন সেই ইন্ডিকেটর স্থিতিশীল না করার আগে না করে আমাকে যদি বাধ্য হয়ে যেতে হচ্ছে, কারণ বোধহয় পিছানোটা কিন্তু অত সোজা না, পারে এর অনেক আইন কানুন আছে, আপনার উপযুক্ত যুক্তি দিয়ে দেখাতে হবে, তারপরে জাতিসংঘে যাবে, অনেকে অনেক দেশ তো আছে যে আপনার এখান থেকে তারা তো এটা বাধা দেবে, অন্যভাবে দেবে, হ্যাঁ এটা স্বাভাবিক। কথা হচ্ছে আপনার নিজের উন্নতি আপনাকে করতে হবে। আপনি আজকে দেখবো ওই যে অনেকে বলে না, নাটকে স্টেজে মেরে দেবো, হ্যাঁ স্টেজে মেরে দেবো, পড়াশোনা রিহার্সাল করে না, তারপরে যায় যে দেখা গেল যে সংলাপ আর মুখস্থ নাই, বলতে পারতেছে না, তা ওইটা হবে না। এটা হচ্ছে আমার এলডিসি থেকে আইজক কাইলক যেতে হবে, এটা ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার সক্ষমতা অর্জন না করে আমি সেই ওই রহিম মিয়ার মতো মনে করতে পারি যে সে বলল ঠিক আছে তুমি তো এখন একটা ক্লাবে উঠতেছ ভালো তোমারে, কিন্তু ওর যে বউ মারত যে খাসলত, সেই খাসলত তোর যায়নি, ওর যে ড্রেসের যে অবস্থা ছিল সেটা তো যায়নি। এখন তাকে আমি হঠাৎ করে একটা বড় ক্লাবে তুলে দিলাম, দিলে না পারবে ওখানেও ওই ক্লাবে ঢুকতে, না পারবে এরাও বলবে তুমি তো এখন বড় লোক হয়ে গেছো, তুমি আর এখন আমার এখানে এসো না। এটা আমি বলি কি অবশ্যই স্বনির্ভর হয়ে আমাকে এগোতে হবে। আমি শুধু আন্তর্জাতিক একটা চুক্তির বদ্ধ হয়ে তারপরে পুরো দেশকে, পুরো অর্থনীতিকে একটা চাপের ভিতরে ফেলা, এটা সমীচীন না, এটা বিষয় না। ওই যার জন্যই কথা ঘুরিয়ে আসতেছে ব্যাংকিং, কারণ ব্যাংকিং খাতকে যদি ঠিক করা যেত প্রথম থেকেই ভালো করে, অন্তত একটা পথে উঠিয়ে আনা যেত। আপনি যেমন বড় বড় কোম্পানিগুলোকে আপনি মনে হলো যেন কিছুই করছেন না, করে এটার জন্য আপনার তো উৎপাদনটা ঠিক রাখতে হবে, আপনার প্রোডাকশনটা ঠিক রাখতে হবে। আপনি তার মালিকের কি ভুল আছে, তার দোষ আছে, তার ব্যবস্থা করেন, কিন্তু আপনার উৎপাদনটা তো ঠিক রাখতে হবে। 2008 সালের কথা বলছি, মেজর জেনারেল মতিন, আমি যেদিন এনবিআর চেয়ারম্যান হলাম তারপর দিন আমি যেই বললাম যে এই যে আপনারা ব্যবসায়ীদেরকে অ্যারেস্ট করতেছেন, তারপরে ব্যাংক ক্লোজ করে দিচ্ছেন, তাহলে কি হবে? ও যদি বলে যে আমি আর তাহলে ব্যবসা করবো না, আমি সিঙ্গাপুরে চলে যাই, তারপরে আপনি তো 14 দিনে তো আপনি আমদানিকারক রপ্তানিকারক বানাতে পারবেন না, কারণ তার তো আমদানিকারক রপ্তানিকারক বারবার একটা হয়েছে, অভ্যাস হয়েছে, তার অভিজ্ঞতা আছে, তার একটা ব্যবস্থা আছে। আপনি তার অন্যায়ের জন্য আলাদা বিচার করেন, কিন্তু তাই বলে ওর ব্যবসাকে, ওর অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়ে ওকে অ্যারেস্ট করে আপনি থামিয়ে দিতে পারবেন না বা পারা উচিত নয়। তাহলে কিন্তু আপনার অর্থনীতি যদি না ঠিক থাকে, তাহলে আপনারা যে নিয়ে আসছেন বলছেন যে অনেক কিছু করব, তো তারপরে ওনারা ব্যাপারটা বুঝলেন এবং আমার বলার পরের থেকে কিন্তু আর কাউকে অ্যারেস্ট করে নাই, করে নাই, বলছে যে না ঠিক আছে তোমার ব্যবসা ঠিক রাখো, ব্যবসা চললে ইকোনমি চলবে, ইকোনমি ভালো থাকলে আমি রেভিনিউ পাবো, রেভিনিউ পাইলে এটাই হবে, আমাকে চলনশীল থাকতে হবে, আমি থামিয়ে দিতে পারবো না। থামিয়ে দিলে কিন্তু যেমন ওই যে 5 ব্যাংকে একসাথে করা হলো, এটাও কিন্তু উদ্দেশ্য ওইটাই, যে ব্যাংকগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। কী হয়ে যাচ্ছে? আপনি বেশ কিছুদিন যাবৎ বলছেন এই ব্যাংক কটা খারাপ, আচ্ছা ব্যাংক কটা খারাপ এইরকম যখন আপনি প্রকাশ্যে বলছেন, এটা বলাও তো খারাপ, হ্যাঁ, তখন
তখন তো মানুষ আর ওখানে টাকা নগদ রাখতেছে না, সে আরও নেওয়ার চেষ্টা করছে। সে করছে কি, ওখান থেকে বরং টাকা তুলে নিয়ে ভালো যে কটা ব্যাংক ওই ব্রাকে এখানে ওখানে চলছে, টাকা কিন্তু ফ্লাইট হয়ে গেছে, ওর থেকে ওর চলে আসছে টাকা। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড গভর্নমেন্ট যখন ওকে কিছু টাকা দিচ্ছে, সেই টাকাটা ওটা কি ওই শোধ করার জন্যই দিচ্ছে না ওর ক্যাপিটাল ফর্মের জন্য দিচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু খুব অস্পষ্ট ছিল। যার জন্যই এতদিন পরে মনে করেছে যে না, ওইভাবে দিয়ে তো হবে না, আমি ওকে করি। হ্যাঁ, আমরা সবাই দোয়া করি বা আশা করি, প্রত্যাশা করি যে এটা টিকে যাক বা টিকে থাকুক বা হোক, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করুক, করে একটা ভালো উদাহরণ তৈরি হোক। কিন্তু ফান্ডামেন্টাল কিছু পলিসি আছে, ফান্ডামেন্টাল কিছু রুল আছে, যে অন্য জিনিসগুলো আদার থিংস রিমেনিং কনস্ট্যান্ট কিনা। হ্যাঁ, আপনি অন্যদিকে পথ খালে খুলিয়ে রাখবেন অথবা পথ ভুলে থাকবেন। যেমন প্রথমেই প্রশ্ন উঠবে যে তাহলে এত লোক যে এই টাকাগুলো নিয়ে গেল তার কি হলো, তারে কিছু বলবেন। যেমন এই 5টা ব্যাংকের ভিতরে একটা ব্যাংক আছে, সে তো সবাই নিয়ে গেছে, সবাই জানে, তো তার ব্যাপারে কি একটা তো বক্তব্য লাগবে, প্রকাশ লাগবে। নইলে মনে হবে যে কয়েকদিন পরে আবার সে যদি এসে বলে যে আমার ব্যাংক আমার ফেরত দেন। হ্যাঁ, যেমন বলেছে যে তোমার ওই শেয়ার তো সব নেগেটিভ হয়ে গেছে, সেদিন তুমি ওই টাকার আর পাবা না। নেগেটিভ হইল কেন, এবং নেগেটিভ হলে নেগেটিভের থেকে উঠে আসার কোনো দরকার নেই। আমার পুঁজিটা কি তাহলে এইভাবে বসে বসে শেষ হয়ে যাবে? এটা তো হবে না। তো সুতরাং এটা খুব সতর্কতার সাথে সকল এর যে আস্থা ফিরানোর জন্য এটা একটা অবলম্বন হতে পারে, হোক, সেই প্রত্যাশা করি। কারণ এটা আস্থা ফিরতে হবে, এবং আস্থা ফিরলেই তখন ইকোনমি রান করবে। ডক্টর শাহ আহসান হাবীব। জি, একটা জিনিস, মানে ব্যাংকিং সেক্টরে যখন আমরা ব্যাংকিংয়ের পার্টটা যখন কথা বলি, তখন যে জিনিসটাতে আমার মানে এখনকার স্ট্র্যাটেজিক্যালি কিছুটা মনে হয় না যে আমরা রাইট জায়গায় আছি, সেটা কোথায়? আমরা রিফর্মসকে ব্যাংকিং সেক্টর রিফর্মস হিসেবে দেখছি কেন, ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মস হিসেবে দেখছি না কেন? কারণ দেখেন, ব্যাংকের উপরে ওভার ডিপেন্ডেন্স এটা নিজেই ব্যাংকের জন্য একটা বিপদ ডেকে এনেছে। একটা ব্যাংকিং কনসেপ্টে গ্লোবালি আমরা বিশ্বাস করি যে কোনো একটা দেশের ব্যাংকের সাইজ বলে দেয়, প্রপোর্শনাল যে সাইজ, আনুপাতিক সাইজ কিন্তু বলে দেয় এটা কতটা দুর্বল। যেমন বাংলাদেশে কোনো একটা ডেভেলপ কান্ট্রিতে এটা 30 to 40% মধ্যে ব্যাংকিং সেক্টরের সাইজটা ভ্যারি করে, মানে টোটাল সাইজের মধ্যে, অ্যাসেটের সাইজের মধ্যে। ডেভেলপিং কান্ট্রির এভারেজটা 60 to 70, আমাদের 80-90। এটা ইন্ডিকেট করে যে পুরোপুরি কার উপর ডিপেন্ড করে বসে আছি, ব্যাংকের উপর। যে কাজ ব্যাংকের করার কথা না, ওই কাজ আমরা ব্যাংকে দিয়ে করাচ্ছি। নন ব্যাংকের কাজ ব্যাংকে দিয়ে করাচ্ছি। লং টার্ম ফাইন্যান্সিং আমরা ব্যাংকে দিয়ে করাচ্ছি। তারপরে আপনার এখন যে রিফর্মসের কথা বলছি সব কিছু ব্যাংকের। দেখেন, লং টার্ম ফাইন্যান্সিংয়ের জন্য নন ব্যাংকের প্রতি আপনাকে বায়াসড হতে হবে। তার মানে আস্তে আস্তে আমি নন ব্যাংকের দিকে এটাকে টেনে নিয়ে যাব। বিকজ টার্ম লোন যেটা লং টার্ম ফাইন্যান্সিং, যেগুলো ডিফল্ট হচ্ছে, এটা তো ব্যাংকের ফাইন্যান্স করার কথা ছিল না। স্টক মার্কেট না থাকলেও এখানে ফাইন্যান্স করবে হলো নন ব্যাংকগুলো। তাহলে ওই কাজগুলো যেটা ব্যাংকের করার কথা না, সেখানে আমরা দিচ্ছি। তাহলে আপনি যখন এখান থেকে রিফর্মসটা ডিজাইন করছেন, তখন ব্যাংকিং সেক্টর রিফর্মস কেন হবে? ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মস হওয়া উচিত আমার মতে। একটা পুরো ম্যাপ থাকবে, ম্যাপের মধ্যে ব্যাংকের উপর ডিপেন্ডেন্স আমাদের বেশি, ফাইন। যদি আজকে থেকে 5 years ডাউন দ্য লাইন ব্যাংকের সাইজটাকে আপনি মার্কেটের প্রপোর্শনে আপনি 60% জায়গায় নামিয়ে আনতে না পারেন, তাহলে তো বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট বলে কিছু নাই। আমরা এমনিই বলি, দেখেন কনসেপচুয়ালি আমরা এমনিই বলি যে বাংলাদেশের নাকি মানি মার্কেট রেগুলেটর হলো বাংলাদেশ ব্যাংক, আর লোকজন নেটের দিকে তাকায় বলে ক্যাপিটাল মার্কেট রেগুলেটর হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এইটা একটা পপুলার শব্দ থেকে বলে। ক্যাপিটাল মার্কেট শব্দের মানে যদি লং টার্ম ফাইন্যান্সিং হয়, তাহলে বাংলাদেশের 90% লং টার্ম ফাইন্যান্সিং আসে ব্যাংক থেকে। তাহলে মানি মার্কেট রেগুলেটরও বাংলাদেশ ব্যাংক, ক্যাপিটাল মার্কেট রেগুলেটরও বাংলাদেশ ব্যাংক। তার মানে সব কিছু সোর্স আপনি এক জায়গায় রাখছেন। আর লং টার্ম আর শর্ট টার্ম ফাইন্যান্সিং, ব্যাংকে ডিপোজিট নেন শর্ট টার্ম, আর দিচ্ছেন লোন লং টার্ম। তাহলে ওইটাই আবার ওইটার উপরে রিফর্মসকে সাজাচ্ছি আমরা। তার মানে কি ভুলের উপর রিফর্ম সাজাচ্ছি? কই, আমি তো এটা বলতে শুনছি না কোনো রিফর্মসে সাজানোর সময় যে লং টার্ম লোনগুলো আস্তে আস্তে কোথায় নিয়ে যাব আমরা, স্পেশালাইজ ইনস্টিটিউটগুলোর দিকে নিয়ে যাব, নন ব্যাংকের দিকে নিয়ে যাব। ইয়েস, একটা ভয়ের ব্যাপার আছে, নন ব্যাংকের রেপুটেশনগুলো সেই জায়গায় নাই, আমরা অনেক জায়গায় ফেল করেছি। হ্যাঁ, কিন্তু নন ব্যাংকের মধ্যে কিছু কিছু ভালো ভালো প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু সত্যি সত্যি ব্যাংকের অনেকগুলো ব্যাংকের তুলনায়ও ভালো। তাহলে আপনার প্ল্যানিংটা তো রেকটিফিকেশন না, আপনার প্ল্যানিংটা তো রিফর্মস। আমরা তো বলছি যে আজকে থেকে আপনার 10 years ডাউন দ্য লাইন, 5 বছর পরে আমরা কোথায় যাব। তাহলে আমি না রিফর্মসটাকে যেভাবে দেখতে চেয়েছিলাম, সেটা হলো একটা পুরো ম্যাপ হিসেবে দেখতে চেয়েছিলাম, তার মধ্যে ব্যাংক কোথায় থাকবে।
ইভেন ইনক্লুশনের ক্ষেত্রে দেখেন আমরা এখন পর্যন্ত কোয়ালিটির দিকে যাচ্ছি না, কিন্তু আমরা বলছি কয়টা অ্যাকাউন্ট আছে, কয়টা অ্যাকাউন্ট থাকলে তাকে ডেফিনেশন ইজ ভেরি গুড। যে ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজিতে আমরা ডেফিনেশন ঠিক করেছি যে যারা ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে অথবা এমএফএস, খুব রিমার্কেবল, যেটা স্যার যে বললেন রিমার্কেবল কাজ করেছে আপনার এমএফএসগুলো, বিকাশ এবং অন্যরা। তারপর আপনার ক্যাপিটাল মার্কেট এন্টিটিস, ইন্স্যুরেন্স, এই যে পেমেন্ট, কোয়ালিটি অফ ইনক্লুশন যেটাকে বলছি, পেমেন্ট, তারপরে সেভিংস যেটা আমাদের আছে, কিন্তু লোন অ্যাক্সেস, সবার লোনের কি অ্যাক্সেস, ইন্স্যুরেন্স অনেক পিছিয়ে আছে। তাহলে কি রিফর্মসের মধ্যে কি পুরো জিনিসটার কোয়ালিটিগত প্রত্যেকটা জিনিসকে তো আনতে হবে। আর যে জিনিসটা নিয়ে যেটা ভয়ের আসলে, যেটা আসলে গত রেজিমে আমরা বিপদে পড়েছি, সেটা হলো তার মানে আমাদের প্রোডাক্ট নাই, বন্ড মার্কেটে প্রবলেম, সব জায়গায় প্রবলেম, প্রোডাক্ট তো ব্যাংকেই। তাহলে ব্যাংকে একটা আমাদের বাস্কেটে, প্রোডাক্ট বাস্কেটটা কালার ছিল, সেটা ইসলামিক ব্যাংকিংয়ের কালার, আমরা সেই কালারটাও কোনো না কোনো ফর্মে নষ্ট করেছি। এখন যদি আমরা চাই যে 5 ব্যাংক একত্রিত হোক বা ইসলামী ব্যাংকগুলো, আমাদের বাস্কেটের মধ্যে কালার বলতে কিন্তু একটা কনভেনশনাল ব্যাংকের কালার, একটা ইসলামী ব্যাংকের কালার, সেই কালারটাও যদি আমরা ধরে না রাখতে পারি, ওই কম্পোজিশনটা ধরে না রাখতে পারি, কারণ খেয়াল করেন ওটা ইকুইটি না কিন্তু, তাহলে কনভেনশনাল ব্যাংক কিন্তু পিওর লোন ফাইন্যান্সিং, আর ইসলামী ব্যাংকিং কিন্তু কম্বিনেশন অফ লোন এবং ইকুইটি ফাইন্যান্সিং। তার মানে স্টক মার্কেটের ফ্লেভারটা কিন্তু সেখানে আছে। তাহলে আমাদের বাস্কেটটা কত চমৎকার হতে পারতো। তাহলে আমি মনে করি আপনি যখন রিফর্মসটাকে ডিজাইন করবেন, ইসলামিক ব্যাংকিংকে সেই জায়গায় ইকুইটি ফাইন্যান্সিং অ্যান্ড লোনের কম্পোজিশন, আর এদিকে শর্ট টার্ম এবং লং টার্ম মানে ব্যাংক এবং নন ব্যাংক, পুরো ম্যাপের মধ্যে রেখে আমাদের মুভ করা। কিন্তু কেমন যেন ছাড়া মনে হয় আমার, যে রিফর্মস মানে রেকটিফিকেশন, এইটা ঠিক করছি, এইটা ঠিক করছি, একটা আইন ঠিক করছি, অ্যাডহক। আমি কোথায় পৌঁছাবো আমি জানি না, কিন্তু আমি জানি না স্যার জানেন কিনা যে কোথায় পৌঁছাবো এমন কোনো রোড ম্যাপ আমরা কোথাও দেখেছি কিনা। সেই জায়গায় ব্যাপারটা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয়। আই হোপ অ্যাট দ্য এন্ড যারা রিফর্মসের সাথে আছেন, যে কমিটি আছেন, তারা আমাদেরকে দেখাবেন যে আমরা ছাড়া এই পিলারগুলো তৈরি করেছি, আমরা এই জায়গায় যাচ্ছি। বা সবচেয়ে ভালো হতো যদি আমরা সবাই জানতাম যে কোথায় যাচ্ছেন, তাহলে প্রত্যেকটা পয়েন্টে তো আমরা বলতে পারি যে ভাই এই জায়গাটা এই হচ্ছে, এইটা করলে ভালো হয়, এই জায়গায় করলে ভালো হয়। আমরা আসলে রেকটিফিকেশন করছি দেখে মনে হয়, ওই যে রিপেয়ার ওয়ার্ক করছি। তো লেটস হোপ যে এই রিপেয়ার ওয়ার্কের পরেও অন্তত যেন ব্যাংকিং সেক্টরে একটা শক্তি ফেরত আসে। ডক্টর মজিদ, ডক্টর ইব্রাহিম একটা কথা বলতেন প্রায়, যে আপনার গাড়ি খারাপ হয়ে গেলে তারপরে আপনি ইয়েতে আনেন, কি বলে, গ্যারেজে আনেন। কেন? আপনি প্রতি 3 মাস পর যদি আপনার গাড়িকে ঠিক মতন সার্ভিসিং করতেন, তাহলে তো আপনার এই গাড়ি বেশি দিনও চলতো, আপনার এই লাস্ট পর্যন্ত। আমাদের হয়েছে কি, আমাদের অর্থনীতির, আমাদের ব্যাংকিং কাজ সব কিছু ওই 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 গ্যারেজেই নিয়ে যাচ্ছি, একবারে শেষ করে দিয়ে তারপর গ্যারেজে নিয়ে যাচ্ছি। আমাকে কিন্তু আগের থেকে, উৎস থেকে, দূরের থেকে আস্তে আস্তে গুছিয়ে আসার দরকার ছিল। হ্যাঁ, অবস্থাকে আমি একটা পানির ধারা আসছে, এসে নিচে পড়তেছি, আমি ওখানে থেকে রেকটিফাই না করে, না দেখে আমি শেষেই নেই এখানে এসে আমি এটা বাদ দিয়ে মনে করলাম অনেক কিছু করতে পারবো, সেটা হবে না। ফান্ডামেন্টালগুলো আমি বারবার জোর দিচ্ছি, এইটাই হচ্ছে যে ফান্ডামেন্টালগুলোকে ঠিক করে, এবং রোড ম্যাপের কথা উনি বললেন, রোড ম্যাপটা স্পষ্ট করতে হবে। কারণ আমাদের জনসংযোগটা, আমি যেটা বলি সবসময়, জনগণকে বা জনগণের সবাইকে, জনগণের ভিতরে সবাই যারা বুদ্ধিজীবী আছেন বা যারা চিন্তা ভাবনা করছেন, বিজনেস লিডার, সকলকে নিয়ে একত্রে আলোচনা করে এগুলো দরকার। এই কিছু জিনিস কি বলে অস্পষ্ট রেখে এটা করে দেবেন। আমি যেমন আমরা যে কথাটা আবার বলি, ওই ইয়েতে ওঠা, গ্রাজুয়েশনে ওঠাটা, এটা এই মুহূর্তে বরং আমি মনে করি এটা গণভোট হওয়া উচিত, যে আমি আসলে যে যাচ্ছি, আমার এই হচ্ছে রিস্ক, এই হচ্ছে অবস্থা, তোমাদের সকলকে এই খাটতে হবে, খাটো যদি তাহলে আমি এই একটা আলোর পথ পাবো, দেখতে পারবো। জনগণ কিন্তু কিছুই জানে না। জনগণ এমনও বলে এলডিসি মানে হচ্ছে লোয়ার লেভেলের ডিসি সাহেব, লোয়ার লেভেলের মানে জানেই না, ব্যাপারটা বোঝে না। আমি বলছি যে এইসব ব্যাপারে সংলাপ প্রয়োজন, কথাবার্তা প্রয়োজন, রাস্তাও তৈরি হবে, প্লাস মানুষ আগের থেকে একটু মেন্টালি প্রিপেয়ার্ডও থাকবে যে আমার এখানে রিস্ক আছে, কিন্তু সেই রিস্ক আমাকে জয় করতে হবে, আমাকে একই সাথে আমাকে নিজেকেও এটা যাতে উঠতে হবে, এটাও যেমন দরকার, তেমনি আমাকে এই রিস্কগুলো পালন করার জন্য আমারই থাকতে হবে। নইলে মানুষ তো দুদিন পর ভুল বুঝবে। যেমন ইসিএফ লোনটা নেওয়া হয়েছিল 2010 সালের দিকে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে, IMF-এর কাছ থেকে ইসিএফ লোন, সেখানে এমন শর্ত,
কেউ জানিনি, কেউ জানা ছিল না, কোনো কথা জানার ছিল না। বড় বড় সত্তা, আর ওরা এক এক ঘাটে যখন কিস্তি দেবে তখন একটা একটু ধরে দেবে। যেমন এই যে শ্রীমান ভ্যাট আইনটা, 12 সালের স্টিকার, মানে যে ট্রিগার, যেটা কি বলে কিস্তি, ওখানে শর্ত আছে যে তোমাকে একটা ভ্যাট আইন করতে হবে। আমি 10 সালে নিয়েছি, ওখানে তো আমার একটা পরিকল্পনা থাকবে যে আমি ভ্যাট আইনটা তৈরি করব, স্টেক হোল্ডারের সাথে আলাপ করব, করে তারপরে এটা বানাবো। কি ব্যাপার হলো, হঠাৎ 12 সালে বললো তুমি এটা দাও, যদি না দিলে তোমার ওই পরের কিস্তি শোধ হবে না, দেওয়া হবে না। তখন আমার তাড়াতাড়ি এটা মনে হলো যে আমার একটা ভ্যাট আইন তৈরি করতে হবে। আমি অস্ট্রেলিয়ার এক মহিলাকে ডেকে এনে সে একটা কাট অ্যান্ড পেস্ট করে একটা কি দিয়ে দিল, আমি অমনি একটা ভ্যাট আইন পাস করে ফেললাম। আচ্ছা, ভ্যাট আইন পাস করে তখন দেখি ভ্যাট আইন, কিন্তু ভ্যাট আইন যেটা সাইফুর রহমান সাহেব 91 সালে করেছিলেন, বিকজ ইট ওয়াজ দেয়ার ফার্স্ট ইয়ার, একটা নতুন একটা গভর্নমেন্ট এবং নতুন একটা চিন্তাভাবনা, এবং অনেক বাধা দেওয়ার সত্ত্বেও উনি কিন্তু এটা পার করে নিয়ে যেতে পেরেছিলেন। 12 সালে এনারা দেখলেন পাশ করে ফেলছি টাকাটা পাওয়ার জন্যে, ঠিক আছে, কিন্তু দেখলেন পরের বছর তো ভোট, আমি তো একটা প্রান্তিক বছরে আমি এই আইনটা পাশ করে ফেলছি, হ্যাঁ, আমার তো ভোট, আমার এটা হবে না। তখন তাড়াতাড়ি একটু কাউকে দিয়ে বলা হলো যে বলো আমি এটা মানি নে, এটা বুঝতেছি না, ইচ্ছে দিয়ে বলে টুলে। তখন বললাম ঠিক আছে, দুটো শর্ত আমি এ করে দিলাম, যে অনলাইন করো আর এই দুটো জিনিস করো। আমি এটা ভ্যাট অনলাইন প্রকল্পও নিলাম, কিন্তু সেই আইন আমার পাশ করতে এসে লেগে গেল 19 সালে। কারণ কি, প্রথমে বললাম ওই 13 সালের ভোটের ভয়ে পিছিয়ে দিলাম। 15 সালে যখন সবাই এসে বললো আপনি তো ভোট হয়ে গেছে, এখন আপনি নেন, তখন দেখা গেল যে না, আমি আসলে প্রস্তুত না, আমার ভোটটাও তো কারেক্ট হয়নি। 154 জন এমপি উইদাউট ইয়েতে পাশ করেছে আর কি, হ্যাঁ, তো অনেক ধরনের দুর্বলতা আর কি, তো সেই জন্য পারলাম না। আচ্ছা বললো ঠিক আছে, 17 সালে যখন করতে চাইলে বললো আরে 18 সালে তো ভোট, আবার পিছাইলো। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ আপনি চিন্তা করতেছেন, যেটা প্ল্যান যেটা তৈরি করতেছেন, সেখানের কি কি চ্যালেঞ্জ আছে সেগুলোকে আপনার লিস্ট করতে হবে। লিস্ট করে সেটাকে সকলকে আস্থায় এনে বুঝিয়ে দিয়ে যে আমাকে এই ছাড়াও গত্যন্তর নাই, আমাকে এটা করতে হবে, এর জন্য আমার এই স্যাক্রিফাইস লাগবে। সেই স্যাক্রিফাইসের প্রস্তুতি যদি করা যায়, তাহলে ওই আস্থার ব্যাপারটা কিন্তু অনেকটা মিনিমাইজ হতে পারে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর শাহ হাসান হাবিব এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার অতিথিরা কথা বলছিলেন মূলত অর্থনীতি নিয়ে, রাজনীতিও তার সঙ্গে সম্পর্কিত। আমাদের সর্বক্ষেত্রেই একটা আস্থার সংকট আছে, এবং সেটা রাজনীতিতে যেমন আছে অর্থনীতিতে আছে। রাজনীতিটা ঠিকঠাক করবার জন্যে একটা নির্বাচনের পথে যাচ্ছে বাংলাদেশ, যদিও সেখানেও নানা রকমের অনিশ্চয়তা, নানা রকমের সংশয় সন্দেহ রয়েছে, কিন্তু এই নির্বাচনের সঙ্গে শুধু যে রাজনীতি সম্পর্কিত তা না, অর্থনীতিটাও সম্পর্কিত। এবং নির্বাচন যদি ঠিকঠাক মতো না হয়, আমার অতীতরাই বলছিলেন যে অর্থনীতি এখন যে সংকট আছে সেই সংকট আরও ঘনীভূত হবে, আরও গভীর সংকটে অর্থনীতিও পড়বে। তো সব মিলিয়ে আসলে এই আস্থার সংকট কীভাবে কাটিয়ে ওঠা যায়, অনেক পরামর্শ ওনারা দিয়েছেন। আমাদের দূরদৃষ্টির অভাব, সব কিছু আমরা অ্যাডহক বেসিসে করতে চাই। এই বলয় থেকে, এই বৃত্ত থেকে আসলে বাংলাদেশকে বের করে আনতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।